গণতন্ত্র ফেরাতে জুলাই অভ্যুত্থানের মতো মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তারেক রহমানের। কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। কেননা এবার শেরপুরে জামাত আমির নির্বাচনী সহিংসতায় নিহত দলীয় নেতার কবর জিয়ারত। পৌর মাঠে অংশ নেবেন জনসভা। 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের চাইতেও এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তার কন্যা জাইমা রহমান। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ 5 নেতা দিল্লিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাক পরিবর্তনের দিন শেরপুরে জনসভায় জামায়াত আমির, যারা হত্যার রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। তারেক রহমান খালি ধরা গেতেছেন। তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন, আর যদি উনি কারো বুদ্ধি শূন্য কথা বলেন তাহলে উনারা গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা। আগের বার খালেদা জিয়ার শাসন আমলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল, এবার তাই হইতেছে। নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবেরা উনারা ধূর পটাইতেছে। যাই হোক, আলাপে আসি। আগে একটা ভিডিও দেখে আলাপ আসি, ওই ভিডিও নিয়েই আলাপ। আসেন দেখেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপির কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলে আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। দেখেছেন, একজন তরুণ প্রশ্ন করিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি? আচ্ছা আচ্ছা, বলেন তো, এটা একটা তরুণের জন্য স্বাভাবিক প্রশ্ন। আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে, তারে করার মতো প্রশ্ন এটা। একজন তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের সংকট, সম্ভাবনা, স্বপ্ন নিয়ে। তরুণদের নেতৃত্ব নিয়ে আসার কি পরিকল্পনা আছে, ওদের চাকরি ক্যারিয়ার কি হবে, বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাইতে পারবে কিনা লেখাপড়ার জন্য, স্কলারশিপ পাবে কিনা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা, আমাদের ট্রেনিং দিবেন কিনা। আর ওই বয়সে তো সে প্রেম করবে, গান গাইবে, ঘুরবে, বেড়াবে, সাঁতরায় পদ্মা পার হবে, সারা রাত আড্ডা দেবে, বৃষ্টির মধ্যে প্রেমিকার হাত ধরে ঘুরবে, ব্যাঞ্জো জাম্পিং করবে, দুনিয়া উল্টে দেওয়ার স্বপ্ন দেখবে। তা না বর্জ্য ব্যবস্থাপনা, ওর মাথাত বর্জ্য ঢুকিছে। হ্যাঁ, এটা শিখে দিছে বিএনপির কেউ, আমি শিওর। আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন, মানে দেখাবি তারেক রহমান কত জানে। দেখিছো ঢাকাত নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, সেটাও লিডারের মাথাত আছে। এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর। আপনারা আবার এইবার এখন শোনেন, শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা স্টেজড একটা প্রশ্ন এবং উত্তর। শোনেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপির কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে
এটার এই বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলে আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। বুঝবার পারছেন তো, এখানে 3টা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের। হ্যাঁ, তারেক রহমানের, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে, দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই ধরিচ্ছেন, না ধরে উপায় কি? আওয়ামী লীগকে ফেরাবে, ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির, আমরা তো বসে থাকতে পারি না। যাই হোক, আসেন একে একে দেখি কি কি ঝামেলা করেছে তারেক রহমান নিজেই। প্রথম ঝামেলা, তারেক রহমানের স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হচ্ছে তো দক্ষতা দেখাতে পারতেছেন না, এখানেও পারেন নাই। উনি মাইক্রো ম্যানেজমেন্ট করতেছেন, মানে বর্জ্য ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে ইনভলভ হইতেছেন। এটা তো রাষ্ট্রনায়কের ইনভলভ হওয়ার জায়গা না, এটা রাষ্ট্রনায়কের কাজই না। ডেটা রাষ্ট্রনায়ক মাথায় রাখে না, তথ্য রাষ্ট্রনায়ক মাথায় রাখে না। ঢাকায় প্রত্যেকদিন কত বর্জ্য উৎপাদন হয় সে ডেটা তো অবশ্যই একজন রাষ্ট্রনায়ক রাখবে না। 2 নম্বর হচ্ছে এই কাজটাও যে করতেছে, এই কাজটা যদি দক্ষতার সাথে করতেন উনি, তাহলে কথা ছিল যে না উনি বুঝেন ব্যাপারটা, বুঝে কথা বলছেন, পরিকল্পনাটা সলিড আছে। তা তো না, উনি বুঝেছেন আদা, ভুল বুঝতেছেন পুরাটা। আর এই কাজটা উনি করতেই পারবেন না, একেবারেই পারবেন না। বুঝায় বলি আসেন, উনি যে একেবারেই বুঝেননি ব্যাপারটা, এটা আসেন আমরা বুঝে দেখি। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যে পশ্চিমা দুনিয়া, বর্জ্যকে কাঁচামাল ধরে নিয়ে না, মানে এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুৎ উৎপাদন সেকেন্ডারি, বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি। ভাত রাখতে গেলে যেমন মার হয়, তেমন একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করতে গেলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। হাঁটতে গেলে যেমন পেশাব বের হয়, ওই ঠিক ওই রকম। আপনি হাঁটতে গেছেন, পেশাব করতে যান নাই তো, কিন্তু পেশাব হয়। এইরকম বিদ্যুৎ হয়, এটা আপনার আলাদা করে পরে পেশাব করতে হয় না। আপনার উদ্দেশ্য হাগা, পেশাব করা না। ঠিক তেমন বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হইতেছে বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন না। বিদ্যুৎ তৈরি করা না, বিদ্যুৎ তৈরি হয়ে যায়। তারেক রহমান বলতেছেন কয়লা, ফার্নেস অয়েল যেমন বিদ্যুৎ বানানোর কাঁচামাল, তেমন কাঁচামাল বর্জ্য না, একেবারেই না। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে কারখানা লাগবে তার খরচা অনেক বেশি। কত বেশি আমরা দেখব, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচাও কয়লার 2 গুণ, গ্যাসের প্রায় 3 গুণ, সৌর বিদ্যুতের 4 গুণ। 1 মেগাওয়াটের কারখানায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ করতে হয় তাহলে $10 মিলিয়ন লাগে। তার মানে সবচেয়ে ছোট 10 মেগাওয়াটের যদি একটা প্ল্যান্ট করতে চাই তাহলে $100 মিলিয়ন লাগবে। কয়লায় যদি খুব আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এটা মানে সবচেয়ে ভালো একদম, আমরা যদি একটা কারখানা বানাই তাতেও এর খরচা 1/3। বর্জ্য থেকে বিদ্যুতের যে কারখানা তার 1/3, 3 ভাগের 1 ভাগ। মানে এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ বানানো, এটা যে ধান্দা, আশেপাশের লোক ধান্দা করিছে, বুঝেছেন তো কি লেভেলের ধান্দা হবে, বুঝেছেন? সব সিস্টেম করে ফেলিছে, এটা থেকে ওনার লোকজন ধান্দা করবে। আর একটা সমস্যা টেকনিক্যাল, এটা বুঝে দেখি, কিন্তু এটা বুঝেছেন তো যে বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদন করাটা এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট। বিদ্যুৎ উৎপাদন করাটা প্রাইমারি কাজ না, বিদ্যুৎ সেকেন্ডারি কাজ, বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি কাজ। এবার টেকনিক্যাল সমস্যাটা একটু বুঝে দেখি। সব বর্জ্য থেকে বিদ্যুৎ হয় না, মানে বর্জ্য মানে কি কি আমরা বর্জ্যের তালিকা একটু পরে দেখবো, আগে জেনে নেওয়া দরকার। বর্জ্য থেকে 2 রকম কারখানা করা যায় বিদ্যুৎ উৎপাদনে, 2 ধরনের বর্জ্য থেকে, যেগুলো পোড়ানো যায়, যেমন কাগজ, কার্ডবোর্ড ইত্যাদি। এগুলো পুরায় বাষ্প বানানো হয়, ওইটা দিয়ে টারবাইন ঘোরে বিদ্যুৎ তৈরি হয়। আরেকটা হইতেছে জৈব বর্জ্য, যেমন যে খাবার রান্নাঘর থেকে যেগুলো আসে, এগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, আরেক ধরনের প্ল্যান্ট লাগে। তার মানে 2 ধরনের বিদ্যুৎ তৈরি করা যাবে 2 ধরনের কারখানা থেকে। যেমন ধরেন গৃহস্থালী বর্জ্য, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উৎপন্ন বর্জ্য, হাগামোতা ইত্যাদি ইত্যাদি। খাবারের উচ্ছিষ্ট, ভাত, ডাল, সবজি, মাছ, ফল ইত্যাদি। রান্নাঘরের বর্জ্য, এই যে সবজি তরকারি কাটছে এগুলো। কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক, পলিথিন, বোতল, কাপড়, পুরানো জামা, কাঁচ, বোতল, গ্লাস, তারপর ক্যান, টিন, ছাই, ধুলা, এগুলো বর্জ্য, গৃহস্থালী বর্জ্য। এগুলো জৈব অংশ দিয়া বায়োগ্যাস করা যায়। জৈব বর্জ্য যেগুলো, মানে যেগুলো পচনশীল, খাবারের উচ্ছিষ্ট, খাবারের বর্জ্য, সবজি, ফল, তারপরে মলমূত্র, কৃষির উচ্ছিষ্ট, খড়, গাছের পাতা ইত্যাদি ইত্যাদি। এইটা বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে উপযোগী, এটা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, তারপরে ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন। তারপরে ধরেন কাগজ, প্লাস্টিক বর্জ্য, পেট বোতল, কার্ডবোর্ড, প্যাকেট, এই সমস্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে দহনযোগ্য করে নেওয়া হয়, তারপরে এগুলো পোড়াইতে হয়, পোড়ায় বাষ্প তৈরি করা হয়,
ওইটা দিয়ে টারবাইন ঘোরে বিদ্যুৎ তৈরি হয়। কাগজজাত বর্জ্য ধরেন খবরের কাগজ, কার্টুন, প্যাকেজিং বাক্স ইত্যাদি ইত্যাদি। এগুলোকে ফার্নেসের মধ্যে দিলেই কালে হবে না, এগুলোকে দহনযোগ্য করে নিতে হবে, শুকায় নিতে হয়, এটার মধ্যে যেন পানি টানি না থাকে, বুঝিসাও। আবার অনেক বর্জ্য আছে কিন্তু যেগুলো কোনোভাবে এটা দিয়ে কোনো কিছু করা যাবে না, যেমন ধরুন কনস্ট্রাকশনের যে বর্জ্য, ইট, বালু, সিমেন্ট, কংক্রিট, টাইল। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটামাতি দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।